তোর স্বামী এখন 2 টাকা বেশি রোজগার করছে বলে তোর তো অহংকার বেড়ে গেছে। তোর যেন মাটিতে এখন পাই পড়ছে না। সকাল সকাল আমাদের বাড়িতে এসে এগুলো কি বলছো দিদি? আমার আবার অহংকার বাড়লো কোথায়? আমি আবার কি করলাম? কেন তুই বুঝতে পারছিস না কি করেছিস? পাশের বাড়ির স্বপনের বউয়ের সাথে কি বলে এসেছিস? আমরা নাকি তোকে ঠকিয়েছি, জায়গা জমি কম দিয়েছি, ভাঙ্গা ঘরে থাকতে দিয়েছি, এসব কথা কি বলিসনি বল? হ্যাঁ আমি বলেছি দিদি, কিন্তু আমি তো ভুল কথা বলিনি। গ্রামের সব মানুষরাই তো একই কথাই বলে যে তোমরা আমাদেরকে ঠকিয়েছো। শ্বশুরমশাই মারা যাওয়ার পর ভালো ঘরটা তোমরা নিয়েছো, আর আমাদেরকে কেমন ভাঙ্গা ঘরটা দিয়েছো। কেন? এই ঘরটা তো এত ছোট, ওই ঘরটা তো কত বড়। চাইলে তো আমরাও সেই ঘরে থাকতে পারতাম, কেমন দিদি? বাবা, কি বড় বড় মুখে বুলি ফুটেছে না রে। শুন, বেশি কথা বলিস না, ঠিক আছে? বেশি কথা বললে ঝাড়ুটা এনে এক্ষুনি মুখের মধ্যে বাড়ি দেব। আর কি বললি তুই, কি বললি? তোর মতো ছোট লোক মেয়ের সঙ্গে আমি থাকবো? আর আরেকটা কথা কান খুলে শুনে রাখ, তোদের মতো ছোট লোককে যে ভাঙ্গা ঘরে থাকতে দিয়েছি, এটাই তোদের কাছে অনেক বেশি। আমরা চাইলে তোদেরকে বাড়ি থেকে দূর করে তাড়িয়ে দিতে পারতাম। ওই যে বৌদি মনে হয় আবার সকাল সকাল এসে আমার বউয়ের সঙ্গে ঝগড়া ঝামেলা শুরু করে দিয়েছে। আমি বুঝতে পারি না বৌদি যে এসব এত কিসের হিংসা আমাদের নিয়ে। প্রত্যেকদিন সকালে এসে ঝগড়া করবে। না, যাই গিয়ে দেখি একবার কি হয়েছে। কি হয়েছে বৌদি, তুমি আবার এই সকাল সকাল আমাদের বাড়িতে এসে ঝগড়া শুরু করেছো? আমি বুঝতে পারি না আমাদের সঙ্গে ঝগড়া করে তুমি কি এমন শান্তি পাও। ওই যে চলে এসেছে বউয়ের গোলাম। বলি, আমাকে কিছু না বলে তোর বউকে যখন তুই এত ভালোবাসিস, তাহলে তোর বউকে সামলে রাখ। কেন বৌদি, আমার বউ আবার কি করেছে? আমার বউ তো সকাল সকাল তোমাদের বাড়ির সামনে গিয়ে ঝগড়া করছে না, বরং তুমি আমাদের বাড়িতে এসে প্রত্যেকদিন সকাল সকাল আমার বউয়ের সঙ্গে ঝগড়া করো। আমি তো কিচ্ছুই বলি না। দাদাও কি কেন তোমাকে কিছু বলে না বুঝি না। আমি আমার বউকে কি বলবো শুনি? আমার বউ তো ঠিকই বলছে। আর তুই ভুলে গেছিস নাকি বৌদির সঙ্গে কিভাবে কথা বলতে হয়? না দাদা, আমি কিছুই বলিনি। তোমার বউ বরং সকাল সকাল এসে গায়ে পড়ে আমাদের সঙ্গে ঝগড়া করে। আমরা বৌদিকে যথেষ্ট সম্মান দিয়ে কথা বলি। মানছি আমার বউ ঝগড়া করতে এসেছে, কিন্তু তুই আবার ওদের মাঝখানে এসে কথা বলছিস কেন? আমাকে দেখেছিস? আমি তো অনেকক্ষণ ধরে শুনছি, আমি তো কিছু বলিনি। কেন দাদা, আমি কি ভুল করেছি? বৌদি প্রত্যেকদিন সকাল সকাল এসে আমাদের বাড়িতে আমার বউয়ের সঙ্গে ঝগড়া করবে, নানান ধরনের কথা শোনাবে, আর আমি স্বামী হয়ে কিছু বলতে পারবো না? তুমি তো তোমার নিজের বউকে সামলে রাখতে পারো না, আর আমাকে শেখাতে এসেছো আমি কি করব কি না করব। এদের জামাই বউয়ের মুখে খুব বুলি ফুটেছে। আর কটা দিন সবুর করো, এদেরকে ঘাড় ধাক্কা দিয়ে বের করতে হবে। এই ঘরে চলো, ঘরে চলো তো বলছি। এই ছোট লোকদের সঙ্গে সকাল সকাল কথা বলে সময় নষ্ট করে লাভ নেই, চলো বলছি এখান থেকে। কিছুক্ষণ পর সমরেশ জমিদার বাবুর বাড়িতে কাজের জন্য গেলে জমিদার বাবু তাকে বলে, কি হলো সমরেশ, আজকে দেখি তোমার কাজে আসতে দেরি। এভাবে যদি প্রত্যেক দিন তুমি দেরি করে কাজে আসো, তাহলে তো আমাকে অন্য ব্যবস্থা নিতে হবে। না না জমিদার বাবু, আপনি আমার সঙ্গে এরকম করবেন না। আপনি যদি আমাকে কাজ থেকে বের করে দেন, তাহলে তো আমাদের না খেয়ে মরতে হবে। আসলে কি জমিদার বাবু, আমি প্রত্যেকদিন কাজে তাড়াতাড়ি আসার চেষ্টা করি, কিন্তু আর কোনো মতেই পারছি না। কেন রে, কেন কি হয়েছে তোর? তোর মাথার উপর কিসের এত বোঝা যে তুই সময় মতো কাজে আসতে পারছিস না? খুলে বল তো দেখি, খুলে বল। আমার বৌদি প্রত্যেকদিন সকালে এসে আমার বাড়িতে আমার বউয়ের সঙ্গে ঝগড়া করে, আমার বউকে নানান কথা শোনায়। ওদের এই ঝগড়ার কারণেই আমার প্রত্যেকদিন কাজে আসতে দেরি হয়ে যায়। সে কি রে, তোর বৌদি আবার সকাল সকাল এসে ঝগড়া করে কেন? মানুষের মুখে শুনেছি তোর দাদা নাকি তোদেরকে ঠকিয়েছে, সম্পত্তির সমান সমান ভাগও দেয়নি, আবার তোদের ভাঙ্গাচুরো বাড়িতে থাকতে দিয়েছে। তোর দাদা বৌদি নাকি ভালো বাড়িতে আছে, তারপরও কিসের জন্য এসে ঝগড়া করে? সেটাই তো জমিদার বাবু, আমার দাদা সব দিক দিয়ে আমাদেরকে ঠকিয়েছে। এরপরও আমি দাদাকে কিচ্ছু বলিনি, ভগবানের উপর ছেড়ে দিয়েছি। এরপরও যে কেন আমাদের শান্তি দিচ্ছে না, কিসের এত রাগ সেটাই বুঝতে পারছি না। দেখ সমরেশ, এগুলো ঝগড়া ঝামেলা তো প্রত্যেকেরই ঘরে থাকে। তার জন্য কি তুই প্রত্যেক দিন কাজে দেরি করে আসবি? বলতো, তুই কাজে দেরি করে আসলে লোকসান তো তোরই হবে। আপনি একদম ঠিকই বলেছ জমিদার বাবু। দয়া করে আমাকে আরেকটা সুযোগ দিন। আমি কালকের পর থেকে আর দেরি করে আসবো না।
আপনাকে কথা দিচ্ছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুই এতর জন্য কাকুতি বিনতি করছিস, তাহলে ঠিক আছে। আমি তোকে শেষবারের মতো সুযোগ দিচ্ছি। কাল থেকে কিন্তু সময় মতো কাজে আসবি, কথাটা যেন মনে থাকে। হ্যাঁ হ্যাঁ জমিদার বাবু, আমার মনে থাকবে। আমাকে আরেকটা সুযোগ দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। জয় শ্রী শম্ভু। বাড়িতে কি কেউ আছো মা? থাকলে একটু বের হও। আসেন সাধু বাবা, আপনি আমাদের বাড়িতে। আমার প্রণাম নেবেন সাধু বাবা। আমার কি সৌভাগ্য যে আপনি আমাদের বাড়িতে এসেছেন। দীর্ঘজীবী হও মা। দেও মা, আমাকে কিছু খাবার থাকলে দাও। হ্যাঁ হ্যাঁ সাধু বাবা, নিশ্চয়। সাধু বাবা, আপনার কাছে আমার একটা অনুরোধ। আপনি যখন আজকে আমাদের ঘরে এসেছেন, তাহলে আজকে আপনি আমাদের ঘরেই থাকেন সাধু বাবা। আপনাকে সেবা করার আমাকে একটা সুযোগ দিন। আরে না না, আমি এখানে থাকতে পারবো না। আমার থাকার জায়গা তো জঙ্গলে। কিন্তু তোমার আচরণ দেখে আমি খুব আচরিত হয়েছি মা। খুব বেশি খুশি হয়েছি। আজকাল এমন মানুষ খুব কম দেখতে পাওয়া যায়। ঠিক আছে বাবা, আপনি যখন থাকতে চাইছেন না, তাহলে আমি আপনাকে জোর করব না। কিন্তু আপনার কাছে আমার একটাই অনুরোধ। আমি আজকে কিছু লাড্ডু বানিয়েছি। আপনি যদি এটি গ্রহণ করেন, আমার খুব ভালো লাগবে। ঠিক আছে মা, নিয়ে আসো। এই নাও বাবা। হ্যাঁ মা, দাও। ঠিক আছে মা, আমি এখন যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে বাবা, আসুন। জয় শিব শম্ভু। ঘরে কি কেউ আছো মা? থাকলে একটু বের হও। এখন আবার আমাদের ঘরে কেন এসেছো? আমাদের ঘরে ওই বাড়িতে খাবার নিয়ে কি সন্তুষ্ট হননি? ভালো চান যদি, তাহলে এখনই চলে যান এখান থেকে। যান বলছি। আরে মা, তুমি এভাবে কথা বলছো কেন? আমি তো তোমাদের বাড়িতে শুধু দুমুটোর জন্যই এসেছি। তুমি যদি দুমুটো ভিক্ষা দিতে, তাহলে আমি তোমাকে আশীর্বাদ দিতাম। আপনার মতো ঢঙ্গী সাধুর আশীর্বাদের কোনো প্রয়োজন নেই। আপনি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান। আমি তো তোর অহংকার দেখে আশ্চর্য হয়ে গেছি। আমি তো শুধু দুমুটো ভিক্ষা চাইতে এসেছি। তুই যদি দুমুটো ভিক্ষা দিতি আমাকে, তাহলে তো তোর কিছু কমে যেত নাকি? আপনার ফালতু কথার জন্য আমার কাছে সময় নেই। আমার স্বামীর রোজগারে আমাদের পেট চলে। তাই আপনার আশীর্বাদ বা অভিশাপের আমাদের কিছু হবে না। কি এত বড় কথাবার্তা? ঠিক আছে, আমি তাহলে তোকে অভিশাপ দিচ্ছি। একদিন তোর এমন অবস্থা হবে, খাবার জন্য খাবারও পাবি না, পান করার জন্য জলও পাবি না। তারপর তুই আমার কাছে আসবি, তখন আমি দেখব তোকে ক্ষমা করা যায় কিনা। জয় শিব শম্ভু। শুনো, এভাবে হাতের উপর হাত রেখে বসে থাকলে হবে না। যেভাবেই হোক সমরেশ আর তার বউকে এখান থেকে তাড়াতে হবে। আরে হে গো বউ, আমিও তো সেটাই চাই। সমরেশ আর তার বউকে ওই বাড়ি থেকে তাড়াতে। তারপর আমি ওদের বাড়িটা দখল করব। কিন্তু কিভাবে যে তাড়াবো সেটাই বুঝতে পারছি না। প্রথমত, আমি সমরেশকে বাবার সম্পত্তি ঠকিয়েছি। এরপর যদি সমরেশকে বিনা কারণে ওই ঘর ভাঙ্গা ঘর থেকে তাড়িয়ে দেই, তাহলে তো গ্রামের মানুষ আমাদের উপরেই আঙ্গুল তুলবে। শুনো, আমার কাছে একটা বুদ্ধি আছে। কাল যখন সমরেশ কাজে চলে যাবে, তখন আমি সমরেশের বউয়ের কাছে যাব। গিয়ে বলবো সমরেশকে জঙ্গলে একটা বিষধর সাপ কামড়ে দিয়েছে। তারপর আমরা সমরেশের বউকে জঙ্গলে নিয়ে গিয়ে বড় গর্তের মধ্যে ধাক্কা মেরে ফেলে দেব। কি, তাই তো বউ, বলো? হ্যাঁ গো, এটাই করতে হবে, বুঝলে তো? কিন্তু বউ, আরেকটা কথা। সমরেশের বউকে তো আমরা জঙ্গলে নিয়ে গিয়ে মেরে ফেলবো, কিন্তু সমরেশ তো বেঁচেই থাকবে। এটাও আমি ভেবে রেখেছি। রমেশের বউ মারা যাওয়ার পর আমরা গ্রামবাসীর কাছে বলবো রমেশের বউয়ের বাচ্চা হচ্ছিল না বলে সমরেশ তার বউকে জঙ্গলে নিয়ে গিয়ে গর্তে ধাক্কা দিয়ে মেরে ফেলেছে। তারপর গ্রামবাসীরা সমরেশকে ধুমধাম মেরে গ্রাম থেকে তাড়িয়ে দেবে। হ্যাঁ হ্যাঁ তাই। কালকেই ওদের সুখের সংসারের শেষ দিন। আরে সমরেশের বউ, কোথায় গেলে? তাড়াতাড়ি বের হো, সর্বনাশ হয়ে গেল। আরে বোন, সর্বনাশ হয়ে গেল রে, সর্বনাশ হয়ে গেল। আরে দিদি, তুমি আজকে আমাদের বাড়িতে সকাল সকাল কি ঝগড়া করতে এসেছো নাকি?
না রে বোন, আজকে আর আমি তোর সঙ্গে ঝগড়া করতে আসিনি, খবর দিতে আসলাম। সর্বনাশ হয়ে গেছে রে বোন, সর্বনাশ হয়ে গেছে। আমাদের বাড়িতে একজন এসে খবর দিয়ে গেল, সমরেশ কাজে যাওয়ার সময় ওকে নাকি একটা বিষধর সাপ কেটে দিয়েছে। তোর দাদা তো তাড়াতাড়ি করে সেখানে গেল, আর আমি তোর কাছে খবর দিতে আসলাম। তুইও তাড়াতাড়ি চল বোন। কি বলছো তুমি দিদি? তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। এরপর তারা জঙ্গলের দিকে যেতে লাগলো। কি হলো দিদি? ও কোথায়? আমি তো ওকে দেখতে পাচ্ছি না। এখানে তো শুধু দাদা একাই আছে। তোর স্বামীকে বিষধর সাপে কেটেছে, তোর স্বামী কি এখানে থাকবে নাকি রে? তোমরা এসব কি বলছো দিদি? আমি তো কিছু বুঝতে পারছি না। পারবে পারবে, আর একটু ধৈর্য ধরো, সব বুঝতে পারবে। আজ তোকে মরতে হবে, মরার হাত থেকে কেউ তোকে বাঁচাতে পারবে না। এই যে সামনে বড় গর্তটা দেখতে পাচ্ছিস, এখানে তোকে ফেলে আজ মারবো। না না দিদি, তোমরা এমনটা করবেন না, দয়া করুন। আমার আমার উপর তোমরা একটু দয়া করুন। আমি তোমাদের কি ক্ষতি করেছি বলো তো? এসব কথা বলে কোনো লাভ হবে না। আমরা ভেবেছি যেটা, সেটা আমরা পুরো করবই। ওই যে শুনো, তাড়াতাড়ি ওকে ধাক্কা দিয়ে গর্তে ফেলো তো। দেরি করো না, কেউ দেখতে পেলে আবার ঝামেলা হয়ে যাবে। এরপর ওরা সমরেশের বউকে ধাক্কা দিয়ে গর্তে ফেলে দেয়। আমি তো এভাবে থাকলে মরে যাব। ওরা আমার সঙ্গে এমন কাজটা করতে পারলো, আমি তো ভাবতেই পারছি না। হে ঈশ্বর, তুমি আমাকে রক্ষা করো। জয় শিব শম্ভু। তুমি চিন্তা করো না মা, তোমার কিচ্ছু হবে না। বাবা, আপনি আমার আমার স্বামী বোধহয় কাজ থেকে বাড়ি গিয়ে আমাকে খোঁজাখুঁজি শুরু করে দিয়েছে। দয়া করে আমাকে এখান থেকে বের করে দিন বাবা, বের করুন। তুমি একদম চিন্তা করো না মা, আমি তোমাকে বাঁচানোর জন্যই এসেছি। তোমার ব্যবহার আমি এখনো ভুলতে পারিনি। সত্যি তোমার মনটা অনেক বড়। জয় শিব শম্ভু। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাবা। আজকে যদি আপনি না আসতেন, তাহলে হয়তো আমি মরেই যেতাম। তুমি একদম চিন্তা করো না মা, আমার আশীর্বাদ সব সময় তোমার সাথে আছে। কেউ তোমার কোনো ক্ষতি করতে পারবে না। যাও এখন ঘরে যাও মা। বাবা, আমার সঙ্গে আপনিও চলুন না। আজ থেকে আপনি আমাদের সঙ্গেই থাকবে। না রে মা, আমি কারো ঘরে থাকতে পারবো না। তোকে যারা মারার চেষ্টা করেছিল তাদেরকে আমি উপযুক্ত শাস্তি দেব। ছেড়ে দিন বাবা, ওরা হয়তো ওদের ভুল এতক্ষণে বুঝতে পেরে গেছে। না রে মা, ওরা এত সহজে ওদের ভুল বুঝতে পারবে না, জানো তো মা। সেদিন আমি তোমাদের বাড়ি থেকে বের হয়ে ওদের বাড়িতে গিয়েছিলাম, কিন্তু ওরা আমাকে খুব খারাপভাবে অপমান করেছে। আসলে কি মা, যে যেমন কর্ম করে সে তেমনই ফল পাবে। তাহলে এখন আমি কি করব বাবা, আমাকে বলুন। মারে, আমি তোকে যা করতে বলবো তুই বাড়িতে গিয়ে সেই কাজটাই করবি। দেখবি ওরা তাদের কর্মের উপযুক্ত শাস্তি পাবে। সব ঠিক হয়ে যাবে মা। জয় শিব শম্ভু। বউ, তুমি কোথায় চলে গেছো বউ? আমি তোমাকে কাজ থেকে এসে কত খুঁজলাম, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না বউ। কি রে, এত রাত হয়ে গিয়েছে, বারান্দাতে বসে বসে তুই এভাবে কাঁদছিস কেন? কি হয়েছে শুনি? দেখ না দাদা, আমি কাজ থেকে বাড়ি ফিরে এসে দেখি বউকে ঘরে না দেখতে পেয়ে সব জায়গায় খুঁজে দেখে নিয়েছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। আমার বউ যে কোথায় চলে গেল রে, কিছু বুঝতে পারছি না। কোথায় আর যাবে, এদিকে সেদিকে গিয়েছে বোধহয়। তুই ভালো করে খুঁজে দেখেছিস তো? হ্যাঁ হ্যাঁ দাদা, আমি ওকে সব জায়গায় খুঁজে দেখে নিয়েছি। তাছাড়া ও আমাকে না বলে কোথাও ওইভাবে যায়নি কোনোদিনও। এত রাত হয়ে গিয়েছে, আমার তো অনেক চিন্তা হচ্ছে কোনো বিপদে পড়ে গেল না তো। সত্যি, ওটা তো অনেক চিন্তার কথা। কোথায় চলে গেল তোমার বউ? আমি তো ওকে সারাদিন দেখতে পাইনি। সত্যি দিদি, সত্যি? তুমি সত্যি কথা বলছো? সারাদিন আমাকে দেখতে পাওনি তুমি? আরে বউ, তুমি চলে এসেছো। জানো, আমি তোমাকে কাজ থেকে বাড়িতে এসে দেখতে না পেয়ে পাগলের মতো তোমাকে খোঁজা শুরু করে দিয়েছিলাম। তুমি কোথায় চলে গিয়েছিলে বলো তো? সত্যি তো, তুমি সমরেশকে না বলে কোথায় চলে গিয়েছিলে বলো তো? সমরেশ তোমার জন্য কত চিন্তা করছিল তুমি জানো? হ্যাঁ ভাই সমরেশ, তোর বউ যখন এসে গিয়েছে তখন তাহলে আমরা যাই, কেমন? এটা কি হলো বউ? তোমাকে দেখে বৌদি আর দাদা এভাবে চলে গেল যে তাড়াহুড়ো করে।
আর তোমাকে দেখে ওরা খুশি হয়েছে, মুখ দেখে তো তা লাগছিল না। আমাকে দেখে ওরা খুশি হবে কি? আমাকে দেখে তো ওরা অবাক হয়ে গিয়েছে আমি বেঁচে আছি বলে। তুমি এটা কি বলতে চাইছো বউ? আমি তো কিচ্ছু আগামাথা বুঝতে পারছি না। জানো তো, তোমার দাদা বৌদি আজকে আমাকে মারার চেষ্টা করছিল। আজকে আমাকে মিথ্যা কথা বলেছে। বলেছে তোমাকে নাকি বিষধর সাপে কেটেছে। এই বলে তারা আমাকে জঙ্গলে নিয়ে যায়। তারপর বড় একটা গর্তে ধাক্কা মেরে ফেলে দেয়। তারপর এক সাধু বাবা এসে সেখান থেকে আমাকে বাঁচায়। ওই সাধু বাবা যদি আজকে না আসতো তাহলে হয়তো আমি মরেই যেতাম। কি, এত বড় সাহস! ওরা তোমাকে মারার চেষ্টা করেছে। ওদের অত্যাচার এতদিন অনেক সহ্য করেছি, আর সহ্য করব না। শুধু সকালটা হোক, তারপর ওদের ব্যবস্থা আমি করছি। আরে, এত বড় গর্তে পড়ার পরও সমরেশের বউ কিভাবে বেঁচে ফিরল? আমি তো সেটাই বুঝতে পারছি না। শোনো না, এটা সমরেশের বউয়ের ভূত না তো? আরে, তুমি এসব কি আবুল তাবুল বলছো? নিজের চোখে সমরেশের বউকে দেখে এসেছো, তারপরও বলছো ওটা সমরেশের বউয়ের নাকি ভূত। তাহলে তাহলে আমরা এখন কি করব বউ? ওরা যদি সকালে ঘুম থেকে উঠে গ্রামবাসীদের সবাইকে বলে দেয় আমাদের কুকর্মের কথা, তাহলে তো গ্রামবাসীরা আমাদেরকে মেরে মেরে গ্রামছাড়া করে দেবে। তার থেকে চলো আমরা এখনই গ্রাম ছেড়ে চলে যাই বউ। আরে না না, এভাবে ভয় পেও না তো। গ্রাম ছেড়ে পালানো ঠিক হবে না। তার চেয়ে ভালো চলো আজকে রাতের মধ্যেই বাড়িঘরের সব আগুন ধরিয়ে দিই ওদের। বাড়িঘরের সাথে ওরাও আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে। আরে না না বউ, তুমি ওসব কি বলছো? আমি এসব কিছু করতে পারবো না। এরপরেও যদি ওরা এখান থেকে বেঁচে যায়, তাহলে তাহলে তো আমাদের রক্ষে নেই। আমাদের আর কেউ বাঁচাতে পারবে না। আরে তুমি এত ভয় পাচ্ছ কেন? আজ রাতে যখন ওরা ঘুমিয়ে পড়বে তখন ওদের বাড়িতে গিয়ে আমরা আগুন ধরিয়ে দেব। দেখবে কেউ কিছু জানতে পারবে না, আর আমাদেরও কিচ্ছু হবে না। এরপর গভীর রাতে ওরা দুজন সমরেশদের বাড়িতে যায়। যাও যাও তাড়াতাড়ি এখন কেরোসিন তেলটা ঘরের চারপাশে ছিটিয়ে আগুন ধরিয়ে দাও। কি বলছো বউ তুমি? গর্তের মধ্যে আরো সোনার মোহর আছে? তুমি তো কত সোনার মোহর নিয়ে এসেছো, তারপরও এখনো আরো আছে? হ্যাঁ গো, এত সোনার মোহরকে একসাথে আনা যায় নাকি? ওইখানে আরো অনেক সোনার মোহর রয়েছে। আজ রাতের মধ্যে সেই গর্তের মধ্যে যে যাবে সেই সোনার মোহরগুলো পাবে। আমি যতগুলো সোনার মোহর এনেছি সারা জীবন বসে খেলেও শেষ হবে না। কিন্তু একটা কথা শুনো বউ, দাদা বৌদি যেন এ কথা কোনো রকমই শুনতে না পারে, না হলে ওরা আমাদের সাথে আরো হিংসে করবে, বুঝলে? আরে বাবা রে বউ, তুমি ওদের কথা শুনেছো? ওই গর্তে নাকি অনেক সোনার মোহর রয়েছে। হ্যাঁ আমি শুনেছি। এখন এইসব বাদ দাও, তাড়াতাড়ি গর্তের কাছে চলো। গর্তের ভিতরে গিয়ে সব সোনার মোহরগুলো নিয়ে আসবো। এখন তাহলে কি করবো বউ? অন্ধকারে তো কিচ্ছু দেখা যাচ্ছে না। আরে তুমি এত বোকা কেন? সমরেশের বউ কি বলছিল তুমি কি শুনোনি? গর্তের ভিতরে সোনার মোহর রয়েছে। আমরা যদি সোনার মোহর পেতে চাই তাহলে গর্তের ভিতরে যেতে হবে। চলো এখন তাড়াতাড়ি, দেরি না করে গর্তের ভিতরে ঝাঁপ দিই। উ উফ উফ উফ, বউ, গর্তের ভিতরে চাপ দিয়ে বোধহয় আমার পাটা ভেঙেই গেল গো বউ, পাটা ভেঙেই গেল। আরে শুধু তোমার একার নয়, আমারও মনে হয় কোমরটা ভেঙে গেল রে। উফ, আর পারছি না, কি ব্যথা হচ্ছে গো। আরে সমরেশের বউ তো বলছিল এই গর্তের ভেতর নাকি কত সোনার মোহর রয়েছে। কোথায়? আমি তো দেখতে পাচ্ছি না। জয় শিব শম্ভু। ও পাপী মানুষ, তোমরা এখানে লুবে পড়ে এসেছো। কি ভেবেছিলে এখানে অনেক সোনার মোহর আছে? আরে বাবা, আপনি এখানে কিভাবে আসলেন? সমরেশের বউ যদি এখানে এসে অনেকগুলো সোনার মোহর পায় তাহলে আমি কেন পাবো না? শোন, তোরা এখানে নিজের ইচ্ছেতে আসিসনি, তোদের লোভের জালে ফাঁসিয়ে তোদেরকে আনা হয়েছে। তোরা আর কোনোদিন এই গর্ত থেকে বেরোতে পারবি না। তোরা যে পাপ করেছিস সেই পাপের উপযুক্ত শাস্তি তোরা এখন পাবি। দয়া করুন বাবা, দয়া করুন। আমরা যদি এই গর্তের মধ্যে থাকি তাহলে আমরা যে মরে যাব। আমাদেরকে বাঁচান বাবা, আমাদেরকে বাঁচান। এখন এগুলো বলে কোনো লাভ হবে না। তোরা যা পাপ করেছিস তোদেরকে সেটা ভোগ করতেই হবে। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু। আরে বাবা, আপনি এখানে?
হ্যাঁ রে মা, ওরা ওদের পাপের শাস্তি পেয়ে গেছে। সত্যি বাবা, আপনি যদি সেদিন আমাকে বাঁচাতে না আসতেন তাহলে আজকে আমি এখানে থাকতামই না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ বাবা। না রে মা, আমি কিচ্ছুই করিনি। এইসব তোমার কর্মেরই ফল। যে যেমন কর্ম করবে সে তেমনই ফল পাবে। আপনার কাছে ছোট্ট একটা অনুরোধ বাবা, ওরা যদি ওদের ভুল বুঝতে পারে তাহলে আপনি ওদেরকে ক্ষমা করে দিয়ে বাড়িতে পাঠিয়ে দিন। সত্যি তোমার চিন্তাধারা দেখে আমি অবাক হয়ে গেছি। যারা তোমাদের এত ক্ষতি করেছে তাদেরকে তুমি ক্ষমা করে দিতে বলছো। এর থেকে বোঝা যায় তোমার মনটা কত বড়। পিছন দিকে তাকিয়ে দেখো, আমার তরফ থেকে তোমাদের জন্য একটা ছোট্ট উপহার আছে। কি, এত বড় বাড়ি বাবা? এত বড় বাড়ি কি আমাদের? হ্যাঁ রে মা, এই বাড়ি আজকে থেকে তোমাদের। আজ থেকে তোমরা এই বাড়িতেই থাকবে। এই বাড়িতে তোমাদের কোনো কিছু অসুবিধে হবে না। তাহলে এখন আমি আসি মা। জয় শিব শম্ভু। সাধু বাবা, আপনি এখানে এসেছেন, দয়া করে আমাকে এখান থেকে বের করুন। আমরা যে এখানে না খেয়ে মরে যাচ্ছি বাবা। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি বাবা। আমরা আর কোনো দিন এমন কাজ করব না। বাবা, দয়া করে আমাদেরকে এখান থেকে বের করুন বাবা। ঠিক আছে, আমি তোদেরকে ক্ষমা করে দিলাম। আমি তোদেরকে এখান থেকে বের করে দিচ্ছি। বাড়ি গিয়ে তোরা তোদের ভাই আর ভাইয়ের বউয়ের কাছে ক্ষমা চেয়ে নিবি। এরপর যেন এই ভুল আবার না হয়। না তাহলে তোদেরকে আর কেউ বাঁচাতে পারবে না। জয় শিব শম্ভু। এ কি, আমরা তো সুস্থ সবলভাবে বাড়ি ফিরে আসলাম। এ সবই সাধু বাবার আশীর্বাদ গো, সাধু বাবার আশীর্বাদ।